আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, মেন্টরস হাবে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি বন্ধন স্যার আজকে তোমাদের সাথে আছি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে। আমি বেশ কিছু চিন্তা ভাবনা করেছিলাম যে তোমাদের জন্য আরো নতুন নতুন কোনো কিছু নিয়ে আসব। তবে শুরুতেই আমার যে চিন্তা ভাবনাটা আমি রাখলাম সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর 2026 সালের যে নতুন বইটা আছে সে নতুন বইয়ের অধ্যায় ভিত্তিক যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখা যাবে ওভারঅল একটা তোমাদের যে পুরো অধ্যায়টার উপর যে ওভারঅল একটা আলোচনা আমি আশা করছি হয়ে যাবে। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়টা নিয়ে, অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে। চলো আমরা দেখি যে তোমাদের যে ন্যাশনাল কারিকুলামের যে বইটা রয়েছে, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে সেই পাঠ্য বইয়ের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে আজকের আলোচনা হবে শুধুমাত্র সেগুলোকে নিয়ে। আমরা ধীরে ধীরে তোমাদের জন্য বোর্ড প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলো ধীরে ধীরে আমরা নিয়ে আসবো এবং বহু নির্বাচনী প্রশ্নের পাশাপাশি আমাদের সাথে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো আমাদের আমাদের পেজে এবং আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে সবচেয়ে বেশি যেটা করতে হবে শেয়ার এবং আমাদের পেজের সাথে থাকতে হবে, মেন্টর সাবের সাথে থাকতে হবে। চলো আমরা আমাদের আজকে আলোচনা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের বহু নির্বাচনী প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। এখানে আমরা একটু যে প্রশ্নগুলো দেখছি, সবাই প্রথমে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়। আচ্ছা, প্রথম অধ্যায় নিয়ে যদি আমি একটু বিস্তারিত বলতে চাই, প্রথম অধ্যায়ে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা আছে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা নিয়ে যদি আমি একটু বলি, যে হিসাব বিজ্ঞানকে যদি এক শব্দে বলি, হিসাব বিজ্ঞান হচ্ছে কি ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞান হচ্ছে কারবার প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনগুলো চিহ্নিতকরণ, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করে কারবার প্রতিষ্ঠানের সাথে জড়িত হিসাব সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞানের প্রথমে যে তোমাদের পাঠ্য বইয়ে যে বহু নির্বাচনী প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়। তাহলে আমরা যদি এখান থেকে দেখি যে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়, এটা নিয়ে যদি আমি আলোচনা করি, যেখানে কিছু কথা আছে হিসাব ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা, তথ্য ব্যবস্থা এবং বিবরণী ব্যবস্থা। এখানের মধ্যে কারেক্ট আনসার হচ্ছে তথ্য ব্যবস্থা। এখন প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা কেন বলা হয়? হিসাব বিজ্ঞান তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ রয়েছে, সেই পক্ষগুলোর নিকট যেহেতু তথ্য সরবরাহ করে সেজন্য হিসাব বিজ্ঞানকে বলা হচ্ছে তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। এই ইনফরমেশন সিস্টেম নিয়ে যদি আমি আরো বিস্তারিত বলতে চাই, তাহলে তোমাদেরকে একটু জাস্ট আমার আলোচনাটা লক্ষ্য করতে হবে, যে একটু আলোচনাটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বহিস্থ বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। তাহলে আবারও বলছি, হিসাব বিজ্ঞান হিসাব সংশ্লিষ্ট পক্ষের নিকট কি করে? তথ্য আদান প্রদান করে, তথ্য সরবরাহ করে। এজন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় কি? তথ্য ব্যবস্থা। আর হিসাব বিজ্ঞানের এই তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী বা ইন্টারনাল ইউজার্স, আর একটা হচ্ছে বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার্স। এখন আমরা দেখব অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, এগুলো আমরা জাস্ট একটু দেখব। যে অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক। যদিও এরা কেন অভ্যন্তরীণ ব্যবহারকারী এগুলো নিয়ে ক্লাসে আমি অনেক ডিটেলস আলোচনা করি, বাট এখানে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং কারা বাহ্যিক ব্যবহারকারী। তাহলে বাহ্যিক ব্যবহারকারী যদি আমরা বলি, যেমন ঋণ প্রদানকারী, কর্মচারী,
দেনাদার পাওনাদার, ক্রেতা বিক্রেতা, শ্রমিক সংঘ অর্থাৎ শ্রমিকদের যে দল রয়েছে শ্রমিক সংঘ, এবং আমরা বলতে পারি সরকার। তাহলে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক। এছাড়াও আমরা বলতে পারি হচ্ছে আরেকজনকে উচ্চ পদস্থ কর্মকর্তা। যদি কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা থাকে তারাও কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী, উচ্চ পদস্থ কর্মকর্তা। আর বাহ্যিক ব্যবহারকারী কারা? ঋণ প্রদানকারী, কর্মচারী, দেনাদার পাওনাদার, ক্রেতা বিক্রেতা, শ্রমিক সংঘ এবং সরকার। এই এই টপিক নিয়ে আমার অনেক সুন্দর সাজানো গোছানো একটি গল্প আছে। তোমরা যদি আমাদের কোচিং এ আসো, অফলাইনে আমাদের যে স্পেশাল প্রোগ্রামগুলো চালু হবে, তখন যখন আমাদের সাথে যুক্ত হবে তখন তোমাদের সাথে এই গল্প নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা কি নিয়ে আমরা একটু দেখবো, যে আমাদের পরবর্তী প্রশ্নটা কি নিয়ে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, প্রাচীনকালে মানুষ রশিতে গিট দিয়ে কিসের হিসাব রাখতো? আমরা জানি সেই হিসাবটা সভ্যতার বিকাশের সাথে সাথে হিসাবটা আমাদের সাথে সাথে চলে আসছে। আজকে যে আধুনিক হিসাব বিজ্ঞান, এটার পেছনে কিন্তু অনেক অনেক গল্প জড়িয়ে আছে। তো সেই প্রাচীন হিসাব বিজ্ঞান কিভাবে হতো? সেখানে রশিতে গিট দিয়ে আহ গুহায় দাগ কেটে হিসাব রাখা হতো। তো এই যে রশিতে যে গিটটা দিত, তার তার বিশেষ কারণটা কিসের ছিল? তার বিশেষ কারণটা ছিল হচ্ছে ফসল এবং মজুদের হিসাব রাখা। কতটুকু পরিমাণ ফসল উৎপাদন হলো, কতটুকু পরিমাণ ফসল মজুদ আছে, কতটুকু পরিমাণ ফসল ব্যবহার হয়েছে, এই বিষয়গুলো জানার জন্য মূলত এই রশিতে গিট দিয়ে হিসাব রাখা হতো। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসারটা কি হচ্ছে? এখানে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে ফসল এবং মজুদের সঠিক হিসাব রাখা। তাহলে এখানে কারেক্ট আনসারটা কি? ফসল এবং মজুদের সঠিক হিসাব রাখা। তৃতীয় প্রশ্নটার দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, লুকা প্যাসিওলি কি ছিলেন? অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন, যে লুকা প্যাসিওলি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক, যাকে ফাদার অফ অ্যাকাউন্টিং বলা হয়। যদি আমরা এই ব্যক্তিকে নিয়ে যদি বলতে চাই, তার পুরো নাম ছিল ফ্রা লুকা বার্টালোমিও ডি প্যাসিওলি। তাহলে তিনি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি প্রণয়ন করেছেন? 1494 সালে। কোথায়? ইতালির ভেনিস নগরে। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনালিটা। এখন আমাদের প্রশ্ন কিন্তু সেটা না, আমাদের প্রশ্ন হচ্ছে তিনি কি ছিলেন। তিনি কি ছিলেন? এখানে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তিনি ছিলেন একজন দার্শনিক, তিনি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ, তিনি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ। এছাড়াও তিনি আর কি কি ছিলেন? এছাড়া তিনি ছিলেন একজন ধর্মযাজক, বা যেটাকে বলা হয় পাদ্রী বলা হয়, ফাদ্রী বলা হয়। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে লুকা প্যাসিওলি কি ছিলেন? দার্শনিক ছিলেন, গণিত শাস্ত্রবিদ ছিলেন, ধর্মযাজক ছিলেন, বা ফাদ্রী ছিলেন। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি উত্তর হচ্ছে গণিতবিদ। অর্থনীতিবিদ কিন্তু লুকা প্যাসিওলি ছিলেন না। লুকা প্যাসিওলি কিন্তু অর্থনীতিবিদ ছিলেন না, তিনি কিন্তু হিসাব বিজ্ঞানী ছিলেন না। তিনি হিসাব বিজ্ঞানের বহুল প্রচলিত যে পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতির প্রণেতা। যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ পদ্ধতির আবিষ্কার তিনি করে ফেলেছেন, সেজন্য তাকে বলা হয় হিসাব বিজ্ঞানের জনক। তিনি কোনো নিরীক্ষক বা অডিটর তিনি ছিলেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে লুকা প্যাসিওলি কি ছিলেন? লুকা প্যাসিওলি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ বা গণিতবিদ, ধর্মযাজক, দার্শনিক। আশা করছি সবাই এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখব, যে হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে। আমরা কিন্তু একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম যে কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারা বাহ্যিক ব্যবহারকারী। আমি আবারও যদি একটু আমার যে বোর্ডে লিখে দিয়েছিলাম সেটা যদি একটু লক্ষ্য করি, যে মালিক, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক, উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা থাকলে তারা হচ্ছে অভ্যন্তরীণ, ঋণ প্রদানকারী, কর্মচারী, দেনাদার পাওনাদার, ক্রেতা বিক্রেতা, শ্রমিক সংঘ, সরকার, এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের প্রশ্নটা হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা। তাহলে দেখো, মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাহলে মালিককে আমরা বাহ্যিক রাখতে পারবো না, তাহলে এটা আনসার হবে না, কারণ মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপরে আমরা দেখি ব্যবস্থাপক হচ্ছে কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ নিরীক্ষক, এখানে অভ্যন্তরীণ শব্দটা কিন্তু অলরেডি আছে, অভ্যন্তরীণ ব্যবহারকারী। কিন্তু কর কর্তৃপক্ষ, যারা
যারা আয়কর, বিভিন্ন ধরনের কর, ভূমি উন্নয়ন কর, এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাদেরকে বলা হচ্ছে কর কর্তৃপক্ষ। ভ্যাট নিয়ে কাজ করে, ভ্যালু এডেড ট্যাক্স নিয়ে, তাদেরকে বলা হচ্ছে কর কর্তৃপক্ষ। তারা কিন্তু একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী না। তাহলে এখানে আনসার হচ্ছে কোনটা? কর কর্তৃপক্ষ হচ্ছে সঠিক আনসার। এবার চলে আসি আমি, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? আচ্ছা, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দুটো উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। একইভাবে আমরা যদি হিসাব বিজ্ঞানকে লক্ষ্য করি, হিসাব বিজ্ঞানেরও একইভাবে দুটো উদ্দেশ্য রয়েছে। তাহলে হিসাব বিজ্ঞানের দুটো উদ্দেশ্য যদি আমরা একটু লক্ষ্য করি, যে হিসাব বিজ্ঞানের দুটো উদ্দেশ্য কি কি, যদি আমরা দেখি, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। আমি চেষ্টা করব যে এই অধ্যায়ের এমসিকিউ গুলোর মাধ্যমে ওভারঅল পুরো অধ্যায়টা নিয়ে একটা ধারণা দিতে, এবং এই একটা অধ্যায় ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু পুরো অধ্যায়ের এমসিকিউর প্রিপারেশনটা আশা করি হয়ে যাবে। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য যেটা হচ্ছে লেনদেনগুলোকে হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। আর হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য যদি আমরা বলি, যে অন্যতম প্রধান উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা, ফাইন্যান্সিয়াল রেজাল্ট, আর্থিক ফলাফল নির্ণয় করা, এবং আরেকটা হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয় করা। আর আর্থিক ফলাফল আর আর্থিক অবস্থা নির্ণয় করার মেইন যে পার্টটা, এই দুটাকে যদি একসাথে আমরা বলি, এক কথাই যদি বলি, অর্থাৎ আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নির্ণয়, দুইটা কথাকে যদি একসাথে বলি, অর্থাৎ এই দুটোটা আর্থিক বিবরণী প্রস্তুত করা, এই দুটার কাজ কি? এই দুটার মাধ্যমে একটা প্রতিষ্ঠান আর্থিক বিবরণী প্রস্তুত করে। তারপরে ওই যে হিসাবের যে পক্ষগুলো দেখালাম, সেই পক্ষগুলোর নিকট কি করে? সেই পক্ষগুলোর নিকট তথ্য সরবরাহ করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম বিষয়টা, যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলোকে হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা, আর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা এবং আর্থিক অবস্থা নির্ণয় করা। আর আর্থিক ফলাফল আর আর্থিক অবস্থা নির্ণয় করার মূল পাঠ কি? তথ্য সরবরাহ করা, অর্থাৎ হিসাবের সাথে যারা জড়িত ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে তথ্য সরবরাহ করা। তাহলে কখনো যদি অপশনে আমরা এই দুটাকে দেখতে না পাই, তাহলে আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে তথ্য সরবরাহ করা। তাহলে চলো আমরা একটু দেখি আমাদের প্রশ্নে কি কি আছে, আমরা একটু দেখি যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্যটা আমাদের থেকে চাচ্ছে, যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? তাহলে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়। আমরা একদম শুরুতেই কিন্তু পেয়ে গেলাম যে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কোনটা? এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়। এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে 6, যে সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ। চলো, সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান কোনগুলো আমরা একটু দেখি। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত সেবা প্রদান করে থাকে, যেমন একজন ডাক্তার, একজন চিকিৎসক, একজন প্রকৌশলী, একজন আইনজীবী, হ্যাঁ, এছাড়াও আমাদের যে এলাকার ক্লাব, সোসাইটি, এগুলোর প্রধান কাজ কিন্তু সেবা প্রদান করা। তা আমরা যদি দেখি, একটা দাতব্য চিকিৎসালয়, একটা স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এদের উদ্দেশ্য কিন্তু কি? এদের উদ্দেশ্য হচ্ছে অমুনাফাভোগী সেবামূলক। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি যে সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান, এবং সামাজিক সংঘ, বিজ্ঞাপনী সংস্থার কিন্তু প্রধান কাজ কিন্তু মুনাফা অর্জন করা। কেউ যদি বিজ্ঞাপন করতে চায়, হ্যাঁ, তারা কি টাকা ছাড়া কখনো বিজ্ঞাপন করে দিবে? অবশ্যই না। তাহলে টাকা ছাড়া যেহেতু বিজ্ঞাপনী সংস্থা কোনো ধরনের বিজ্ঞাপন করে দিবে না, সেহেতু আমরা বুঝতেই পারতেছি যে বিজ্ঞাপনী সংস্থা হচ্ছে কি? এটা সেবামূলক নয়। তাহলে এখানে সেবামূলক আমরা কোনটা পাচ্ছি? সেবামূলক, এখানে আমরা সেবামূলক পাচ্ছি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সেবামূলক পাচ্ছি, সামাজিক সংঘকে আমরা
সেবামূলক পাচ্ছি। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কত? 1 ও 3। 1 ও 3। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কি একটা সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। একইভাবে সামাজিক সংযোগ, এলাকার ক্লাব, সোসাইটি, যেমন আমাদের স্কুলে থাকে স্কাউটস, রোভার, হ্যাঁ, হলদে পাখির দল, এই সমস্ত গুলো থাকে। এগুলো হচ্ছে কি, এগুলো এক ধরনের সংগঠন। এই সংগঠনগুলো হচ্ছে কেমন? সেবামূলক অমুনাফাভোগী। আশা করি বুঝতে পেরেছি এই পর্যন্ত। আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা একটা উদ্দীপক রিলেটেড প্রশ্ন দেখবো এবং একই একই প্রশ্ন থেকে আমরা একই উদ্দীপক থেকে আমরা আনসার করার চেষ্টা করবো। একই সাথে 7, 8 এবং 9 নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। 7, 8 এবং 9 নং প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো। তাহলে চলো আমরা একটু দেখি যে আমাদের প্রশ্নটা কি ছিল। আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে 7 নম্বর যে প্রশ্ন, আমরা প্রথম উদ্দীপকটা একটু পড়ার চেষ্টা করি। ফ্যালকন ফার্মেসি ওষুধ ক্রয় বিক্রয়ের একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের উদ্দেশ্যে অভিজ্ঞ হিসাব রক্ষক জনাব শাইনকে নিয়োগ দিলেন। তাহলে তাদের কাজ হচ্ছে কি, আর্থিক ফলাফল নির্ণয় করা এবং আর্থিক অবস্থা নির্ণয় করা। তাহলে আবারও বলতেছি, একটা প্রতিষ্ঠান আর্থিক ফলাফল কিভাবে নির্ণয় করে? একটা প্রতিষ্ঠান আর্থিক ফলাফল নির্ণয় করে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে। আর্থিক বিবরণীর মধ্যে কোনটা? বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে একটা প্রতিষ্ঠান আর্থিক ফলাফল নির্ণয় করে। আর আর্থিক ফলাফল নির্ণয় করার প্রধান যে পার্ট, সেটা কি? ব্যয়কে নিয়ন্ত্রণ করা। আর্থিক ফলাফল, সঠিক আর্থিক ফলাফল, সুষ্ঠু বা ভালো আর্থিক ফলাফল পাওয়া যায় কিভাবে? সঠিকভাবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে। তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করো, যে আমরা কখন একটা জিনিস প্রফিটেবল হব, মুনাফা পাবো, কখন পাবো? দেখো তো, যখন আমরা ওই জিনিসটা ক্রয় করতে জিতবো। যদি আমরা কম টাকায় একটা জিনিস কিনতে পারি, তাহলে সেটাকে আমরা অবশ্যই বিক্রি করলে আমরা লাভবান হতে পারবো। তাহলে আর্থিক ফলাফল নির্ণয় করা যায় কিসের মাধ্যমে? ব্যয়কে নিয়ন্ত্রণের মাধ্যমে। এখানে যদি আমরা একটু দেখি যে এখানে তার যে কাজটা ছিল আর্থিক ফলাফল, আর আরেকটা পার্ট ছিল আর্থিক অবস্থা নির্ণয়। আর্থিক অবস্থাটা আমরা জানি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী থেকে, যেখানে একটা প্রতিষ্ঠানের সম্পদ, দায় দেনা, মালিকানা সত্ত্ব, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকে। তাহলে চলো আমরা এটা দেখি যে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ে জনাব শাইন নিচের কোনটিকে বিবেচনা করবেন? লাভ ক্ষতির জন্য বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন বলতে বোঝাচ্ছে আসলে একটা প্রতিষ্ঠানের যে মোট সম্পদ, সেই মোট সম্পদ থেকে দায় বাদ দিলে, চলতি দায়, যে চলতি দায়গুলো থাকে, সেই চলতি দায়গুলোকে বাদ দিলে সেটাকে বলা হচ্ছে বিনিয়োজিত মূলধন। তো বিনিয়োজিত মূলধনের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়, আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়, কিন্তু লাভ ক্ষতি বা লাভ ক্ষতির পরিমাণ জানা সম্ভব না। হাতে নগদ, ব্যাংক জমা, এগুলো দিয়ে একটা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ জানা যায়। সম্পদের পরিমাণ জানা মানে আর্থিক অবস্থা জানা যায়, কিন্তু আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি জানা যায় না। তাহলে আর্থিক ফলাফল বলতে কিন্তু লাভ ক্ষতিকে বোঝাচ্ছে। এরপর হচ্ছে নগদ এবং চেকে বিক্রয়। আচ্ছা, নগদ এবং চেকে বিক্রয়, হ্যাঁ, তাহলে এইগুলো দিয়ে কিন্তু লাভ ক্ষতি জানা যাবে না। তো লাভ ক্ষতি জানার জন্য আমাদেরকে লাগতে হবে যে বিক্রিত ওষুধের যে ব্যয়, সেটা কিন্তু জানতে হবে। অর্থাৎ যে ওষুধগুলো আমরা বিক্রি করব, সেই ওষুধগুলোর জন্য আমরা কয় টাকা ব্যয় করলাম, এটাকে বলা হচ্ছে বিক্রিত ওষুধের ব্যয়। অর্থাৎ সবসময় কোনো একটা প্রোডাক্ট আমরা যে বিক্রি করতেছি, সেই বিক্রিত ওষুধগুলোর খরচ কত হলো আমার, সেটা কিন্তু আমাকে লাভ ক্ষতির জন্য কিন্তু সেটা আমাকে বিবেচনা করতে হবে। তাহলে এখানে আনসার হচ্ছে বিক্রিত ওষুধের ব্যয়। বিক্রিত ওষুধের ব্যয়, এখানে কারেক্ট আনসার কোনটা? এখানে কারেক্ট আনসার হচ্ছে বিক্রিত ওষুধের ব্যয়। এখন দেখো আমরা এখানে দেখি, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য ফ্যালকন কোম্পানিকে কোনটি নিয়ন্ত্রণ করতে হবে? আচ্ছা, একটু আগে বললাম যে সঠিক আর্থিক ফলাফল নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ সবসময় আমাদের কাজ হচ্ছে এটা, আমাদের লক্ষ্য থাকবে এটা, ব্যয় নিয়ন্ত্রণ করা। তাহলে চলো এখান থেকে আমরা ব্যয় নিয়ন্ত্রণ দেখি। ধারে ওষুধ বিক্রয়, হ্যাঁ, ধারে আমরা ওষুধ বিক্রয় করতেই পারি। দেখা যাচ্ছে কোনো একটা রোগী খুবই অসুস্থ বা আমাদের পরিচিত, আমরা তার কাছে কিন্তু ধারে ওষুধ বিক্রি করতেই পারি, ঠিক আছে। বাট এটা দিয়ে তো আমরা কি করতে পারবো না, এটা দিয়ে আমরা আমাদের আর্থিক ফলাফল বা কাঙ্ক্ষিত যে ফলাফল, সেটা অর্জন করতে পারবো না। ভ্যাটের পরিমাণ দিয়ে আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো না। ওষুধ কোম্পানির কমিশন দিয়েও আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো না। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হলে কি লাগবে? ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু বিদ্যুৎ বিলটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে বিদ্যুৎ বিলের সাথে আরো কিছু থাকতে পারে, তোমাদের অপশনে কি কি থাকতে পারে? কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল। এই তিনটা জিনিস সবসময় মাথা রাখবা যে ব্যয় নিয়ন্ত্রণ করতে গেলে কোন ব্যয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করব।
কোন ব্যয়গুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে? ব্যয় নিয়ন্ত্রণ বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে কাঁচামাল ক্রয়, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমরা নোট করে নিবে এগুলো অবশ্যই। কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, আরেকটা তো আছেই অপশনে, আরেকটা অপশনে আছে, সেটা কি? বিদ্যুৎ বিল। এটাই হচ্ছে কারেক্ট আনসার। তাহলে ব্যয় নিয়ন্ত্রণ করলে একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। কাঙ্ক্ষিত ফলাফল বলতে কি বোঝাচ্ছে? মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পরে প্রতিষ্ঠান প্রফিটেবল হবে, প্রতিষ্ঠানের মুনাফা থাকবে, এটাই বোঝাচ্ছে। তাহলে এই যে প্রতিষ্ঠান মুনাফা থাকবে, এটাকে বলা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য কি করতে হয়? ব্যয় নিয়ন্ত্রণ করতে হয়। কোন ব্যয়গুলো নিয়ন্ত্রণ করতে হয়? কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল, এই ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এই ব্যয়গুলো নিয়ন্ত্রণ করতে না পারলে একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে না, অর্থাৎ নিট লাভ অর্জন করতে পারবে না। সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের নিট ক্ষতি হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্নটা ছিল একই উদ্দীপক থেকে, আমরা ওটা একটু লক্ষ্য করি। পরবর্তী প্রশ্নটা আমাদের কি ছিল? প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে জনাব শাহিনকে কি কি নির্ণয় করতে হবে? আচ্ছা, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য জনাব শাহিনকে লাভ ক্ষতির পরিমাণ তো অবশ্যই জানতে হবে। লাভ ক্ষতির আমরা জানি উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানে হচ্ছে আমরা তখনও দেখেছি যে উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য মানে হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করতে হবে, আর্থিক অবস্থা নির্ণয় করতে হবে। তাহলে আর্থিক ফলাফল মানে কি? যদি এখানে আমি যদি এটার উপর যদি একটু ওভাররাইট করি, যে আর্থিক ফলাফল মানে হচ্ছে বিশদায় বিবরণী। আর বিশদায়ী বিবরণী মানে কি? বিশদায়ী বিবরণী মানে হচ্ছে লাভ ক্ষতি। বিশদায়ী বিবরণী বলতে কি বোঝায়? লাভ ক্ষতি। আর আর্থিক অবস্থা বলতে কি বোঝায়? সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। এই তিনটাকেই তো বোঝায়। আর্থিক অবস্থা বলতে বোঝায় সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বকে। তাহলে একটা প্রতিষ্ঠান যদি তার লক্ষ্য সম্পর্কে জানতে চায়, তাহলে তাকে লাভ ক্ষতি সম্পর্কে অবশ্যই জানতে হবে, সম্পদ সম্পর্কে জানতে হবে, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাহলে চলো আমাদের উত্তরটা আমরা একটু লক্ষ্য করি কি হবে। আমাদের উত্তরটা হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ জানতে হবে। তাহলে এককে আমরা অবশ্যই উত্তর হিসাবে নিব। এককে অবশ্যই উত্তর হিসাবে নিব। এখানে এক হচ্ছে অবশ্যই উত্তর। মোট সম্পদের পরিমাণ সেটাও অবশ্যই উত্তরে যাবে। দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ এটাও উত্তরে যাবে। তাহলে আনসার হচ্ছে কত? 1, 2 ও 3। অর্থাৎ 1, 2 ও 3 তিনটাই হচ্ছে কি? তিনটাই হচ্ছে এখানে আমাদের আনসার। আমাদের বইয়ের যেটা সর্বশেষ প্রশ্ন ছিল সেটা আজকে আলোচনা করব। সর্বশেষ, যে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে হিসাব বিজ্ঞানে সক্ষম হয়। আচ্ছা, হিসাব বিজ্ঞান সক্ষম হয়। বিজ্ঞান প্রযুক্তি, আমাদের টেকনোলজি যত বেশি উন্নত হবে, বিজ্ঞান মানে কি? বিশেষ কোনো জ্ঞান, বাস্তবসম্মত জ্ঞান। ঠিক হিসাব বিজ্ঞানও একইভাবে একটি বিজ্ঞান, এবং হিসাব বিজ্ঞান হচ্ছে একটা কলা। এবং দিন থেকে দিন বিজ্ঞান এবং প্রযুক্তি যত বেশি উন্নত হবে, তত কি হবে দেখো তো? অধিক মুনাফা অর্জন করা সম্ভব হবে, আমরা অধিক মুনাফা অর্জন করতে পারবো। যদি একটা মেশিন থাকে, দেখো তো, আমি যতক্ষণ একটা জিনিস হাতে তৈরি করব, মেশিন দিয়ে কিন্তু খুব দ্রুত আমরা ওই জিনিসগুলো তৈরি করতে পারি। তাহলে দেখা যাচ্ছে কি আমরা কম সময়ে টেকনোলজিকে ব্যবহার করে অধিক মুনাফা অর্জন করতে পারবো। সময় এবং শ্রমে লাঘব। একইভাবে মেশিন ইউজ করলে আমাদের কি হবে? সময় কম লাগবে, শ্রমিক কম লাগবে, কম শ্রম দিয়ে আমরা বেশি বেশি উৎপাদন করতে পারবো। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। একটা একটা কি থাকলে, এই যে তোমাদের সামনে যে আমি স্মার্ট বোর্ডটা রাখলাম, স্মার্ট বোর্ড দিয়ে যে আমি ক্লাসটা নিচ্ছি, এখন আমি কিন্তু 10টা প্রশ্ন এবং ডিটেলসলি পুরো অধ্যায়টা খুব দ্রুত কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারতেছি। এবং আমি কিন্তু দ্রুত, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত এখানে আমি দ্রুত নিতে পারতেছি। অর্থাৎ একটা টেকনোলজি, বিজ্ঞান যখন থাকবে, তখন আমরা কি করবো? যখন এখন তোমাদের যদি কোনো একটা প্রয়োজন হয়, তোমাদের কোনো কিছু যখন তোমাদের দরকার পড়ে, তোমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতেছো, অর্থাৎ এআই দিয়ে খুব দ্রুত অনেক কাজ তোমরা করতে সক্ষম হচ্ছ। এই যে এআই দ্বারা তোমরা অনেক কাজ করতে পারতেছো। অর্থাৎ টেকনোলজি যত দিন থেকে দিন উন্নত হচ্ছে, তত বেশি আমরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি। তাহলে আমরা যদি এই প্রশ্নটার উত্তর করি, তাহলে দেখা যাচ্ছে এটাও কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? 1, 2 ও 3। এই ছিল আমাদের আজকের প্রথম অধ্যায়। আশা করি এই ক্লাসটা যদি তোমরা দেখো, খুব ভালো করে দেখো, ভালোভাবে পুরো ক্লাসটা তোমরা যদি দেখো এবং বইটা যদি একটু রিডিং করো, তাহলে দেখা যাবে প্রথম অধ্যায় নিয়ে তোমাদের ওভারঅল একটা তোমাদের যে প্রয়োজন সেটা, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যা যা পরীক্ষা আসতে পারে
পুরোপুরি মোটামুটি আমার আজকের ক্লাসটাতে আলোচনা হয়ে গেছে। তোমরা একটা ক্লাস দেখলেই প্রথম অধ্যায় নিয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আমি আশা করব হয়ে যাবে। সবাইকে মেন্টর সাবের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।